আমার একটা দোনলা বন্দুক আছে, 12 বোরের বন্দুক, ব্রিজ লোডিং, অর্থাৎ গাদা বন্দুক কিন্তু নয়। দেশি মিস্ত্রি এই বন্দুক তৈরি করেছে, কিন্তু এত সুন্দর জিনিস যে বিলিতি বন্দুকের চেয়ে কোনো অংশে খারাপ নয়। 150 গজ পর্যন্ত তার পাল্লা। পয়েন্ট ব্ল্যাঙ্ক দিয়ে স্বচ্ছন্দে হাঁস মারা যায়, যদিও এটা হাঁস মারার বন্দুক বা ডাকগান নয়। তবে এই বন্দুকটি আমার বড় প্রিয়। পাখি শিকার করতে আমি বড় ভালোবাসতাম। শীতকালে যখন খালে বিলে নানা জাতের হাঁস পড়তে আরম্ভ করত, তখন আমি বন্দুক কাঁধে করে বের হতুম। সে সময় আমার সঙ্গী থাকত কেবল আমার কুকুর পিন্টু। পিন্টু খাঁটি দেশি কুকুর, তার গায়ে এক ফোঁটাও বিলিতি রক্ত ছিল না। ইচ্ছে করলে তোমরা তাকে নেড়ি কুত্তাও বলতে পারো। তার চেহারাটা ছিল রোগা, গায়ে সাদা কালো ছাপ, মুখটা ছুঁচলো, চোখে একটি লজ্জিত সংকুচিত ভাব। সত্যি কথা বলতে কি, পিন্টু খুব সাহসী কুকুর ছিল না। ভিনপাড়া দিয়ে যাবার সময় তার ল্যাজটি অলক্ষ্যে পেছনের পা দুটির ভেতর আশ্রয় গ্রহণ করত, আর তার পাড়ার কুকুরগুলো যখন ঘেউ ঘেউ করে তেড়ে আসত, তখন সে কেবল আমার পাশে ঘেঁষে ঘেঁষে আসত, আর গলার ভেতরে কিরম একটা গর গর শব্দ করত। দাদা বলতেন, শুধু দুধ ভাত খেয়ে খেয়ে পিন্টু সব সাহস নেতিয়ে গেছে। সে যাই হোক, পিন্টুর একটি অসাধারণ গুণ ছিল। সে খুব ভালো মরা পাখি উদ্ধার করতে পারত। মানে গুলি খেয়ে উড়ন্ত পাখি যেখানেই পড়ুক, জলে স্থলে কিংবা পাঁকের মধ্যে, পিন্টু ঠিক তাকে মুখে করে নিয়ে আসবে। ইংরেজিতে এই জাতের কুকুরকে বলে রিট্রিভার। একবার এক সাহেব পিন্টুর আশ্চর্য গুণপনা দেখে 200 টাকা দিয়ে আমার কাছ থেকে কিনে নিতে চেয়েছিল ওকে। আমি দিইনি। যাই হোক, শীতকাল এলেই আমরা দুজনে শিকারে বের হতুম। এমন অনেকবার হয়েছে যে পাখির সন্ধানে ঘুরতে ঘুরতে বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি। 2-3 দিন বাড়ি ফেরা হতো না। আমার শিকারের শখ বাড়ির সকলে জানতেন, তাই উদ্বিগ্ন হতেন না। গত বছর শিকার করতে গিয়ে একটা ব্যাপার হয়েছিল, সেই কথাই আজ বলবো। খবর পেলুম শহর থেকে মাইল 20 দূরে যে জলা আছে, তাতে বিস্তর হাঁস পড়েছে। হাঁসগুলো আশেপাশের ধান ক্ষেতের ক্ষতি করছে। মন উৎসুক হয়ে উঠল। অঘ্রাণ মাস, বেশ শীত পড়েছে। একদিন সকালবেলা পিন্টুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল। অজপাড়া গায়ে গাড়িতে যাবার রাস্তা নেই, যেতে হলে এক গরুর গাড়ি চড়ে যেতে হয়। আমরা পায়ে হেঁটেই গেলুম, কারণ গরুর গাড়ি চড়ে কাঁচা রাস্তার ওপর দিয়ে 20 মাইল যাওয়ার থেকে হেঁটে যাওয়ার ঢের বেশি স্বাস্থ্যকর। অন্তত হাড়গুলো আস্ত থাকে। জলার নিকটবর্তী গ্রামে গিয়ে যখন পৌঁছলুম, তখন সন্ধে হয়। পশ্চিম আকাশে একটুখানি সোনালি আলো ঝিলমিল করছে। দূর থেকেই অসংখ্য হাঁসের কলকণ্ঠ শুনতে পাচ্ছিল। হাঁসের ডাক সকলের ভালো লাগে কিনা বলতে পারি না, কিন্তু আমার বড় মিষ্টি লাগে। দেহের ক্লান্তি সত্ত্বেও মনটা আনন্দে নেচে উঠল। পিন্টুও আমাকে ঘিরে আনন্দে নাচতে লাগলো আর ঘেউ ঘেউ করে ডাকতে লাগলো। গ্রামে বেশিরভাগই নিম্ন শ্রেণীর লোকের বাস, কিন্তু একটি ছোট্ট পোস্ট অফিস ছিল। তারই পোস্টমাস্টারের বাড়িতে আতিথ্য স্বীকার করল। তিনি ভারী ভদ্রলোক। গরম চা এবং প্রচুর জল খাবার দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন। গরম গরম খাদ্যদ্রব্য পেটে পড়তেই শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল। নানা রকম কথাবার্তায় ক্রমে রাত্রি হয়ে গেল। পূবের আকাশ উদ্ভাসিত করে পূর্ণিমার চাঁদ উঠল। আমি তখন পোস্টমাস্টার বাবুকে বললাম, এবার বেরোনো যাক। কোন দিক দিয়ে গেলে সহজে জলায় পৌঁছানো যাবে আমাকে একটু দেখিয়ে দিন। আমার কাঁধে বন্দুক দেখেই পোস্টমাস্টার বুঝেছিলেন যে আমি শিকার করতেই এসছি, কিন্তু সে রাত্রেই পাখি মারতে বেরোবো তা তিনি বুঝতে পারেননি। তিনি আশ্চর্য হয়ে বললেন, রাত্রিরেই যাবেন পাখি মারতে? হ্যাঁ, রাত্রেই তো পাখি মারবার সুবিধা। দেখছেন না কি সুন্দর চাঁদ উঠেছে। পোস্টমাস্টার বাবু একটু ভয়ে ভয়ে বললেন, সে তো বুঝলাম, কিন্তু রাত্রিরে জলার দিকে যাবেন? সন্ধ্যের পর ওই দিকটায় কেউ যায় না। সে কি? কেন? কি জানি মশাই, আমি কিছু চোখে দেখিনি কোনোদিন। শুনতে পাই জলার দিকে নাকি অপদেবতা আছে। অপদেবতা? সে আবার কি? হ্যাঁ, তা জানি না মশাই,
তবে শুনেছি সরবনের মধ্যে নাকি পেতনি আছে। আমি হাসতে লাগলুম। তা পেতনি থাক, আমার হাতে বন্দুক আছে, দেখলে সে নিজেই ভয় পালিয়ে যাবে। না না, যাওয়া বোধহয় উচিত নয়। একবার এক সাহেব আপনারই মতন রাত্রিরে জরার জঙ্গলে শিকারে গেছিলেন, সে আর ফিরে আসেনি। কোনো ভয় নেই, আমি 11টার মধ্যেই ফিরে আসব। আপনি শুধু আমায় পথটা দেখিয়ে দিন। তিনি তখন অনিচ্ছা ভরে গায়ের সীমানা পর্যন্ত এসে আমাকে জলাটা দেখিয়ে দিলেন। জলাটা সেখান থেকে মাইল খানিক দূরে। চাঁদের আলো তার ওপর ঝকঝক করছে, আর ধোঁয়ার মতো অস্পষ্ট পাখির সারি তার ওপর দিয়ে উড়ে যাচ্ছে। চাঁদনি রাতে জলার ধারে কি করে পাখি শিকার করতে হয় তা বোধহয় সকলে জানে না, অথচ ব্যাপারটা খুব সহজ। এমনকি দিনের বেলা পাখি শিকার করার চেয়েও সহজ। রাত্রে জলার পাখিরা চোখে ভালো দেখতে পায় না, কিন্তু কেবলই উড়ে বেড়ায়। জলার এধার থেকে ওধারে যায়, আবার এধারে ফিরে আসে। তাই চাঁদ যখন গাছের ডগা ছাড়িয়ে ওঠে, তখন সেই চাঁদের দিকে লক্ষ্য রেখে বন্দুকের টোটা ভরে কোনো ঝোপের আড়ালে চুপ করে দাঁড়িয়ে থাকতে হয়। পাখির ষাঁড় যখন চাঁদের কাছে উড়ে যায়, তখন চাঁদ লক্ষ্য করে বন্দুক ছুঁড়তে হয়। ছড়রা খেয়ে পাখিগুলো ধপ ধপ করে মাটিতে পড়ে। তখন আমার কুকুর গিয়ে সেগুলোকে খুঁজে নিয়ে আসে। এরকম শিকারের সুবিধা এই যে পাখির পেছন পেছন ঘুরে বেড়াতে হয় না, এক জায়গায় দাঁড়িয়েই অনেক পাখি পাওয়া যায়। যা হোক, আমি আর পিন্টু আলের ওপর দিয়ে জলার দিকে চললুম। বেশ একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু আমার গায়ে গরম কোট প্যান্ট ছিল, পায়ে হোস এবং বুট জুতো ছিল, তাই ঠান্ডা হাওয়া ভালোই লাগলো। পকেটে গোটা 4 নম্বরের কার্তুজ নিয়েছিলুম। আশা ছিল এতেই আজকে রাতের মতো কাজ চলে যাবে। ক্রমে জলার কাছে এসে পড়ল। এখানকার মাটি নরম, মাঝে মাঝে জল সরে গিয়ে আধ শুকনো পাঁকও রয়েছে। জলাটা প্রকাণ্ড, একটা হ্রদ বললেও চলে, কিন্তু জল খুব গভীর নয়। তার কিনারা ঘিরে ঘন সরবন জন্মেছে। মাঝখানে স্থানে স্থানে স্বরের গোছা উঁচু হয়ে আছে। চাঁদের আলোয় সমস্ত দৃশ্যটা এমন অস্পষ্ট হয়ে আছে, যেন পৃথিবীর আদিম যুগের তন্দ্রাচ্ছন্ন প্রকৃতির চিত্র। দেখলে প্রাণের ভেতরটা কেমন যেন করে ওঠে। জলের কিনারা পর্যন্ত যাওয়ার কোনো দরকার ছিল না। চারদিকে তাকিয়ে দেখলুম কতগুলো কাঁটা গাছের শুকনো ঝোপ ইতস্তত ছড়ানো রয়েছে। তারই মধ্যে একটা বেছে নিয়ে আমি তার আড়ালে গিয়ে দাঁড়ালো। বন্দুকে টোটা ভরে পাখির জন্য তৈরি হয়ে রইল। এইবার পিন্টুর চালচলন লক্ষ্য করল। সে এতক্ষণে বেশ লাফালাফি করতে করতে আমার সঙ্গেই আসছিল, কিন্তু এখানে এসেই কেমন যেন জড়সড় হয়ে গেল। তার ল্যাজটা করুণভাবে পায়ের মধ্যে প্রবেশ করল। সে শঙ্কিত চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে একটা ক্ষীণ কুঁই কুঁই শব্দ করতে লাগলো। চারদিকে চেয়ে দেখলুম অন্য কোনো কুকুর বা ভয়াবহ কিছুই নেই। ভাবলুম জলার ধারে ঠান্ডা হাওয়ায় নিশ্চয়ই তার শীত করছে, তাই অমন করছে। খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা শব্দ শুনে চমকে উঠল। জলের কিনারা দিয়ে একটা খট 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 শব্দ ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে, যেন একটা বিকট হাসির আওয়াজ। কিন্তু তখনই বুঝতে পারলুম যে অস্বাভাবিক কিচ্ছু নয়, সরবনের মধ্যে দিয়ে হাওয়া বইছে। এই খটখট শব্দ ক্রমে আমার পাশ দিয়ে বেরিয়ে চলে গেল, দূরে গিয়ে মিলিয়ে গেল। কিন্তু দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ তখনও সরবনের ভেতর থেকে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আমার ভারী হাসি পেল। এইসব শব্দ শুনেই বোধহয় গাঁয়ের লোকেরা ভূত পেতনির ভয়ে এদিকে আসে না। আবার শব্দ। এবারে শব্দ এমন অপার্থিব যে শুনে আমারও গায়ে কাঁটা দিয়ে উঠল। বহুদূর জলার বুক থেকে একটা দীর্ঘ কান্নার সুর, যেন কোনো স্ত্রীলোক কেঁদে উঠল। চারিদিকে প্রতিধ্বনি তুলে এই কান্না ক্রমে ক্ষীণ হয়ে গেল। জলাতে অনেক রকম অজানা পাখি থাকে, মনে হলো হয়তো তাদেরই কেউ এমন করে কেঁদে উঠল। কিন্তু আমি অনেক পাখি মেরেছি,
অনেক ঝিলে জঙ্গলে বেরিয়েছি, তবে এরকম পাখির ডাক আমি কখনো শুনিনি। একবার মনে হলো পাখি তো। পিন্টুর দিকে তাকিয়ে দেখি সে আমার পা ঘেঁষে এসে বসেছে আর তার শরীর থরথর করে কাঁপছে। পিন্টু করুণভাবে আমার দিকে তাকালো, তারপর ছুটে আমার গায়ের দিকে খানিকটা এগিয়ে গিয়ে আবার ফিরে এসে ব্যগ্র চোখে আমার দিকে চেয়ে রইল। কুকুর কথা কইতে পারে না বটে, কিন্তু পিন্টু যেন পরিষ্কার আমাকে বলল, ফিরে চলো, এই বড় খারাপ জায়গা, এখানে থেকে কোনো কাজ নেই। হায়, পিন্টুর কথা যদি সেদিন শুনতুম। হাত ঘড়িতে দেখলুম 9:30 বেজেছে। এই সময় আকাশে শনশন শব্দ তুলে দেখি এক ঝাঁক পাখি, বোধহয় মোরগাবি, কারণ মোরগাবিরাই এত জোরে ওড়ে যে তাদের ডানার সাঁই সাঁই আওয়াজ হয়। চাঁদের ওপর দিয়ে সেগুলো উড়ে যাচ্ছে। তৎক্ষণাৎ বন্দুক তুলে ফায়ার করলুম। চারদিকে একটা বিকট প্রতিধ্বনি উঠল। তারপর ধপ করে একটা শব্দ হলো। বুঝলুম পাখি পড়েছে। পাখি পড়ার শব্দে পিন্টুর ভয় কেটে গেল। সে কান খাড়া করে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর লাফাতে লাফাতে যেদিকে পাখি পড়েছিল সেই দিকে ছুটল। পাখিটা 50 হাত দূরে একটা ঝোপের মধ্যে পড়েছিল। পিন্টু সেই ঝোপের কাছাকাছি গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ল, তারপর চোঁ চোঁ করে পালিয়ে এসে আমার জুতোর মধ্যে মুখ লুকিয়ে বসে পড়ল। আমি আশ্চর্য হয়ে বললুম, কি রে পিন্টু, কি হলো, পালিয়ে এলি কেন? তার গায়ে হাত দিয়ে দেখি তার ঘাড়ের রোঁয়া কাঁটার মতো খাড়া হয়ে উঠেছে। পিন্টু কখনো এরকম করে না, তাই ভারী আশ্চর্য হয়ে আমি নিজেই সেই ঝোপটার দিকে অগ্রসর হলুম। কাঁটা গাছের ঝোপে পাতা নেই, তার ভেতরে পরিষ্কার চাঁদের আলো পড়ছে। ঝোপের 10 হাতের মধ্যে গিয়েও আমি থমকে দাঁড়িয়ে পড়লুম। দেখলুম মরা পাখিটা মাটিতে পড়ে রয়েছে, আর সাদা কাপড় পরা একটা স্ত্রীলোকের মূর্তি তার ওপর ঝুঁকে পড়ে যেন তাকে আগলে রয়েছে। সেই সময় আবার সেই তীব্র কাতরোক্তি ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো। ভয়ের একটা শিহরণ আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিয়ে গেল। কে ও? মানুষ না অন্য কিছু? অমন করে কেঁদে উঠল কেন? প্রাণপণে ভয় দমন করে আমি জিজ্ঞাসা করলুম, কে? আবার সেই বুক ফাটা কান্না। আমি জড় মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ইচ্ছে হলো পালাই, কিন্তু পালাতে পারলুম না। আমার 2 চোখ সেই ঝোপের মধ্যে নারী মূর্তির ওপর নিবদ্ধ হয়ে রইল। হঠাৎ নারী মূর্তি উঠে দাঁড়ালো, ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো। আমি তার মুখ দেখতে পেলুম না, সর্বাঙ্গ কুয়াশার মতো সাদা কাপড় দিয়ে ঢাকা। সে একটা হাত তুলে আমায় ডাকলো, তারপর নিঃশব্দে চলে যেতে লাগলো। খানিক দূর গিয়ে সে আবার ফিরে দাঁড়ালো, তারপর আবার হাত তুলে আমায় ডাকলো। আমার স্বাধীন ইচ্ছা শক্তি যেন একেবারে লুপ্ত হয়ে গিয়েছিল। কলের পুতুলের মতো আমি তার পেছন পেছন চললুম। পিন্টু এতক্ষণ অনেক দূরে পিছিয়ে ছিল। এবার সে ছুটে এসে আমার পা কামড়ে ধরল। ভয়ে তার গা কাঁপছে, শরীর যেন কুঁকড়ে ছোট হয়ে গেছে। তবু সে আমায় ফেলে পালাতে পারছে না। আমার পা কামড়ে ধরে পেছন দিকে টানতে লাগলো, যেন কিছুতেই আমাকে যেতে দেবে না। কিন্তু চুম্বকের আকর্ষণ লোহাকে যেমন টেনে নিয়ে যায়, আমিও তেমনি অন্ধভাবে সেই মূর্তির অনুসরণ করলুম। পিন্টু পদে পদে আমায় বাধা দিতে লাগলো, পায়ের কাছে পড়ে কেউ কেউ করে মিনতি করে জানাতে লাগলো। তবু আমার প্রতিরোধ করতে পারল না। ক্রমে তলে নরম পাঁকের ওপর এসে পড়ল। সে যে কি ভয়ঙ্কর জিনিস তা বর্ণনা করা যায় না। আর এই পাঁকে হাসতে হাসতে ডুবে মরার মতো ভয়াবহ মৃত্যুও কল্পনা করা কঠিন।
আমি কিন্তু কোথায় যাচ্ছি কিছুই জ্ঞান ছিল না, কেবল সেই মূর্তির দিকে চোখ রেখে এগিয়ে যাচ্ছিল। ক্রমে যখন পাঁকের মধ্যে হাঁটু পর্যন্ত ডুবে যেতে লাগলো, তখন দাঁড়িয়ে পড়লুম। মূর্তিটিও সামনে খানিক দূরে দাঁড়ালো। তারপর আবার সেই রক্ত জল করা আওয়াজ। এবার কিন্তু কান্না নয়, মনে হলো সে একটা পৈশাচিক প্রতিহিংসার হাসি হাসছে। আমি আর এগিয়ে যাচ্ছি না দেখে মূর্তি দু এক পা ফিরে এলো। খানিক দাঁড়িয়ে থেকে আবার আমাকে হাতছানি দিয়ে ডাকলো। ওদিকে আর বেশি এগোলে এই অতল পাঁকের মধ্যে ডুবে যাব সেটা বেশ বুঝতে পারছি, কিন্তু ওই অমোঘ হাতছানি অমান্য করার সাধ্য নেই আমার। বন্দুকটা এতক্ষণ হাতেই ছিল, এবারে ফেলে দিল। তারপর পাগলের মতো সেই পাঁকের ভেতর দিয়ে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে চলল। পিন্টু, এই সময় পিন্টু যে অদ্ভুত কাজ করলো তা জীবনে কখনো ভুলব না। সে এতক্ষণ আমার পেছনে পেছনে আসছিল, কিন্তু যখন দেখলো যে আমি উরু পর্যন্ত কাদায় ডুবে যাচ্ছি, তখন সে হঠাৎ একটা বিকট চিৎকার করে আমার সামনে এলো। আমি দেখলুম তার সর্বাঙ্গের রোঁয়া খাড়া হয়ে উঠেছে, আর সে হিংস্রভাবে দাঁত বার করে সেই মূর্তির পানে ছুটে চলেছে। সাদা মূর্তিটার সামনে পৌঁছে সে সেই মূর্তির কণ্ঠ লক্ষ্য করে তার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে একটা আর্তকম্পিত চিৎকার পিন্টুর কণ্ঠ চিরে বেরিয়ে এলো। যাকে লক্ষ্য করে সে লাফ দিয়েছিল সেই মূর্তি হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। পিন্টু কোথাও বাধা না পেয়ে কাঁধায় পড়ে গেল, আর উঠল না। পিন্টু, পিন্টু, পিন্টু! আমি আত্মহারার মতো ছুটে গেল যেখানে পিন্টু পড়েছিল। পিন্টু! সেখানে পাক তত গভীর নয়, তলায় শক্ত মাটি আছে। পিন্টু নিশ্চল দেহ দুহাতে তুলে নিয়ে দেখলুম তার দেহে প্রাণ নেই, সে মরে গিয়েছে। সেই যে ভয়ার্ত চিৎকার, তারই সঙ্গে পিন্টুর প্রাণবায়ু বেরিয়ে গিয়েছে। চারদিকে চেয়ে দেখলুম সেই সাদা মূর্তি কোথাও নেই, যেন জলভূমি থেকে উত্থিত একটা দুষ্ট বাষ্প আবার জলাভূমিতেই মিলিয়ে গিয়েছে। পিন্টু, পিন্টু! কি হলো রে বাবা? পিন্টু, পিন্টু! তার কাদামাখা শরীর বুকে জড়িয়ে নিয়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। পরদিন সূর্যোদয়ের সঙ্গে জ্ঞান হলো। তখনও পিন্টুর মৃতদেহ বুকে চড়িয়ে আছি। সারা গায়ে অসহ্য ব্যথা আর 104 ডিগ্রি জ্বর নিয়ে একলা বাড়ি ফিরে এলাম। ক্রমে সেরে উঠলুম। এখনো মাঝে মাঝে শিকারে যাই, কিন্তু আমার পিন্টু নেই, তাই আর শিকারে মন লাগে না। যখন মনে হয় পিন্টু আমার প্রাণ বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়েছে, দারুণ ভয়ে তার বুকে স্পন্দন থেমে গেছে, কিন্তু তবুও ভালোবাসা একদিলও কমেনি। তখন কান্নায় আমার বুকটা ভরে ওঠে। পিন্টু সাহসী কুকুর ছিল না, কিন্তু দরকারের সময় তার মতো সাহস কজন দেখাতে পারে? স্বার্থ ছাড়া যদি কেউ ভালোবাসতে পারে মন খুলে, আমার মতে তারা কিন্তু এই নির্বোধ প্রাণীগুলোই, যারা না পারে ভালো করে কথা বলতে, না পারে সবটা বুঝিয়ে উঠতে। এদিকে আপনার যখন কোনো কষ্ট হবে তারা ঠিক সময় মতন বুঝে যায়। আপনার যখন কোনো বিপদ হবে বা বিপদ আসবে, এরাই কোনো কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়ে আপনার জন্যে। সবসময় এটাই হয়ে এসছে। বরং আমার তো মনে হয় একটা কুকুর মানুষের জন্য যতটা করতে পারে, তার একাংশ একটা মানুষ
কুকুরের জন্য করতে পারে না, কারণ ওরকম নিঃস্বার্থ ভালোবাসার ক্ষমতা হয়তো ভগবান আমাদেরকে দিয়ে পাঠাননি। তাই সকলের কাছে আমার এটুকুই অনুরোধ, নিজের বাড়ির কুকুরকে যতটা ভালোবাসেন তার অল্প কিছু হলেও বাইরের কুকুরগুলোকে বাসুন, কারণ ওদেরও আমাদের সবাইকে প্রয়োজন। ওদেরও আমাদের সবার ভালোবাসার সম্পূর্ণ অধিকার আছে। অযথা ওদের গায়ে হাত তুলবেন না, পারলে একটু খেতে দেবেন, এতে হয়তো ওদের জীবনযুদ্ধে একটু সুবিধা হবে। শুনছিলেন আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের পিন্টু। আজ গল্প পাঠে এবং কথকের চরিত্রে সুমন, পোস্টমাস্টারের চরিত্রে আমি রেজ, দাদার চরিত্রে ঋষিকেশ। আজ সমগ্র গল্প পরিচালনায় সুমন, গল্পের সাউন্ড, মাস্টার মিক্সিং এবং বিজিএমে আমি রেজ, গল্পের পোস্টার ডিজাইনিংয়ে আমি রেজ, শব্দগ্রহণ এবং টিম ম্যানেজমেন্টে ঋষিকেশ। আজকের মতন এখানেই শেষ, দেখা হচ্ছে পরের সপ্তাহে।